বাংলাদেশের উত্তরাঞ্চলের শান্ত শহর জয়পুরহাট। তার এক প্রান্তে ইতিহাস ও প্রকৃতির মিলনস্থল নান্দাইল দিঘি। জয়পুরহাট শহর হতে ১৯ কিলোমিটার দূরে কালাই উপজেলার পুনটু ইউনিয়নের নান্দাইল গ্রামে অবস্থিত এই দিঘিটি জেলার সবচেয়ে বড় জলাশয়। প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এবং ৫৯.৪০ একর আয়তন নিয়ে বিস্তৃত এই দিঘিটি যেন এক জলরঙে আঁকা প্রাকৃতিক ছবি। শানবাঁধানো পুকুর, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং প্রাকৃতিক সৌন্দর্য সবকিছু মিলিয়ে একটা অনাবিল সুন্দর পরিবেশ এখানে। একসময় চারপাশে ঘন বন আর উঁচু নিচু টিলায় ঘেরা ছিল এই এলাকা। আজ সেখানে গড়ে উঠেছে জনবসতি, গড়ে উঠেছে একটি কলেজ যার নাম পরিচিত নান্দাইল কলেজ নামে। শীত এলেই এই দিঘির শান্ত জলে দেখা মেলে অতিথি পাখির মেলা। তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে আশেপাশের পরিবেশ। পায়েল এসেই ঘাটে বসে গেছে এবং নিঃসন্দেহে চমৎকার পরিবেশ, সে কারণেই একটা ভালো লাগা কাজ করছে অবশ্যই। ঐতিহাসিক এই দিঘির যে প্রেক্ষাপট সেটি সম্পর্কে অবশ্যই আমরা জানবো ভিডিওর মাধ্যমে। কত বড়। পায়েল কেমন লাগছে এখানে এসে? আমার এখানে আসলে বরাবরই ভালো লাগে। এর আগে অনেকবার এসেছি, কিন্তু মানে প্রতিবার আসলেই মনে হয় যে এই কেবল আসলাম। আর এখানে যে দিঘির যে পানি, মাশাআল্লাহ এত সুন্দর আর এত ঠান্ডা। আর আজকের যে আবহাওয়া, এত রোদ, তার উপরে রমজান মাস, চড়া রোদ। এই দিঘির পানিতে পা দিয়ে মনে হচ্ছে যে মানে শান্তি শান্তি লাগতেছে আর কি। মানে পায়ে শান্তি আর মাথায় অশান্তি। দিঘির পানিতে পা ভিজিয়ে একটা সৌন্দর্য সাথে সুন্দর ভালো লাগা কাজ করছে। আমরা অনেক বড় দিঘি, অনেক বড় দিঘি। আসি এখানে, যারা ভিজিটার্স আছি তারা আসি, আমরা এসে একদিন দেখি। কিন্তু আমি চিন্তা করছি যে আশেপাশে যে বাড়িগুলো আছে, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই পাশে বাড়ি আছে, তো এই মানুষগুলো প্রতিদিন এই জিনিসটা দেখে, কি যে শান্তি লাগে। তাদের এই ভিউটাও কত সুন্দর। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এটা দেখতে পাওয়া, আসলে এটাও ভাগ্যের ব্যাপার। ভাগ্য লাগে এরকম জিনিস প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে। কিন্তু আমার মনে হয় যে এটা হয়তো ওই যারা বাড়ির কাছে যাদের তারা হয়তো ওইভাবে ফিল করে যে বাড়ির গরু খুলির ঘাস খায় না, তো ওরকম যদি আবার ব্যাপার হয় তাহলে কিন্তু ওদের কাছে একটা খুবই নগণ্য ব্যাপার। সৌন্দর্য যতই হোক না কেন বাড়ির কাছে হলে হয়তো সেটা মানে ওভাবে আকর্ষণ নাও করতে পারে। দিঘির এখানে একটা রেস্ট হাউসও আছে। দিঘিটির জন্ম এক ঐতিহাসিক কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী মৌর্য বংশের সম্রাট নন্দলাল খ্রিস্টীয় ১৬১০ সালে দুঃখী প্রজাদের পানির কষ্ট দূর করতে এই বিশাল দিঘি খনন করেন। শোনা যায় এই দিঘি নাকি এক রাতেই খনন করা হয়েছিল। এমনই বিস্ময়কর সেই কাহিনী যা আজও মানুষের মুখে মুখে ফেরে। আপনার তখনকার পেড়ে ওরকে স্বল্প আসলে কিনা জানি না, ওরা দুইজনে যৌথভাবে এই দিঘিটা খুঁড়িছিল। তখন মানুষের অভাব খুব, দিন যায় না, তখন হাজার হাজার লোক নিয়ে ওটা খুঁড়িছিল আপনার। আর ওটা আপনার করার পর তারপরে আমরা জানি সত্যপুরের দিঘি, ওই দিঘিতে মরা থোয়া পারে না এবং কোনো লাশ ছুঁতে পারে না, কেউ শোল পড়ে না, পানি করে কি মানুষও মরে না। এই দিঘিটা এই পক্ষে ভালো। আপনার এই দিঘি কে মানে কোন রাজা বা কে বানাইছে? ওই আজাদা আপনার মহেন্দ্র রাত আর কি জানো একটা নাম, এই দুইজনে। কি একটা বললেন এই যে দিঘিতে কে কি চাইলে ওটা কি ওই সোনা আপনার দেয়, কান্দাকাটি করলে তখনকার পিরিয়ডে সত্যপীরের আমলে ওই সোনাটা আপনাকে দিবে যে আমি মুখ তারিখে দেবো সোনাটা এনে পৌঁছে। এই টাইমে ওই এক কোমর প্যান্ট থাকলে ওই শাকটা ইঙ্কা পিতলে দেখছির মতন আসে, আপনি ওকে ডালাত করে তুলে নিবি। নেওয়ার পর ওই জিনিসটা ফির কবে দিবে আসানি, ওই দিনই আসে, ফির কোমরত করে আসে, ওনার জোরহাত করা লাগবে, উনি আসে
ডালা আসে ভেসবে আপনার মুখের সামনে আসবে, ফেরত দিতে হবে। মানে এটা হলো কারা, এই যে যাদের ওই যে গরিব গুণেরা অনেকে যারা লাই বিয়ে 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 করার জন্য। আচ্ছা, খালি কি ওই যে সোনার সোনার জিনিসই আসতো নাকি আরো কিছু করতো? ওই সোনার জিনিস কেউ আবদার করলে কিছু দেয়, ওর মধ্যে ওই টাকা পয়সাও দেয়। মানে যাই দেয় আবার সেটা ফেরত দেওয়া লাগে? ওই টাকা ফেরত দেওয়া লাগবে না, কিন্তু সোনা দানা হলে ফেরত দেওয়া লাগবে। ও আচ্ছা, অলংকার বা ওই জাতীয় কিছু হলে সেটা হ্যাঁ, ফেরত দিতে আর যদি কয় আমি গরিব মানুষ, এই বিয়া পাচ্ছি না বেটি, আমাকে না কিছু দেন, তখন ওই টাকাটা দেয় ওর সাথে। ওই সোনা দানা বিয়া পারি গেলে হয়। দেখছে আমাদের এখানে নাকি এটা লোকমুখে প্রচলিত। এরা মুখে মুখে মানে আমার বাবার দাদা দেখেছে, তারা বাবা করছে, বাবা আমাদের করছে। এই সত্যপুরের আমলের সময় এটা কারা কাটছে কারা? মানে এটা কি শ্রমিক লাগায় কাটা নাকি কিভাবে কাটায়? ওই যখনকার মানুষের দিন যায় না, খুব কষ্ট অবস্থায়, তখন ওই জমিদার ওটা খুলে লিছিল, হাজার হাজার লোক দিয়ে টাকা দিছে, ব্যাপক টাকা দিছে, 100 করে টঙ্কের 100 টাকা, মানে কি বিরাট ব্যাপার। বহু লোক, হাজার হাজার। কতদিনের দেখি এটা? এটা আমরা পাবো না, বা বহুদিন হবে, আমার বাবাগেরও আগে। কত বিঘা? এটা আপনার 365 বিঘা হচ্ছে, আপনার খালি জলকর থাকে চৈত মাসত, আর সব মিলে 1100 বিঘা জোত আপনার, পাটটার দিয়ে চটি ধার দিয়ে 1100 বিঘা জোত আপনার। এটা হচ্ছে এই দিকের কাহিনী আপনার। খুবই ভালো লাগতেছে, আর একটা মানসিক যে প্রশান্তি, এটা আসলে প্রকৃতির কাছেই পাওয়া সম্ভব। এখানে এসে মানে খুবই ভালো লাগছে, অনেক শান্তি লাগছে এসে। এই যে কি সুন্দর দিঘির একটা ঠান্ডা বাতাস, প্রাকৃতিক জায়গা, এই যে পরিবেশ, এইটা দেখে এই জায়গায় এই শীতলতা অনুভব করে তোমার কোন গানের কথা মনে পড়তেছে? এই যে বাতাস, এই যে লিলুয়া বাতাসে, লিলুয়া বাতাস গানটাই মনে পড়ছে। আমরা দুই কলি শুনতে পারি। লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে, লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে, একা ঘরে ঘুম আসে না, শুইলে বিছানায় রে প্রাণ নাজুরায় নাজুরায় রে, লিলুয়া বাতাসে প্রাণ নাজুরায় নাজুরায় রে। গান শুনছি, সাথে সাথে দেখছি যে জলকেলি করার জন্য বোধহয় হাঁসেরাও নেমে এসেছে আমাদের গানের সুরে সুরে। প্রতিনিয়ত এই কাজগুলো হয় আর কি। এই গ্রামের এই সবকিছু মিলিয়ে, গ্রামের এই সবকিছু মিলিয়েই তো আসলে গ্রাম, অনুষঙ্গগুলো মিলিয়েই আসলে সবকিছু সমৃদ্ধ হয়ে যায়। পাশেই শান বাঁধানো রাস্তা, সেই রাস্তাতেই হেঁটে চলেছি। এই রাস্তা নতুন করে দর্শনার্থীদের জন্য বানানো, তো হাঁটছি, ভালো লাগছে। সাথে যারা বিশেষত শহরে থাকেন তাদের জন্য এই জায়গাটা অনেক দর্শনীয় একটা জায়গা হবে আমি আশা করি। কারণ হচ্ছে যে এত বড় দিঘি, এত বড় সবুজের আধার বা সবুজ মিলিয়ে যে আসলে একটা অনন্য পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না, সব জায়গায় পাওয়া যায় না। সাথে একদমই গ্রামের একটা অনন্য ভাই পাওয়া যাবে। পাশেই এই যে ধানের গাছ, তারপরে এই যে গাছ যদি বলি পেছনে এই যে এরকম গাছগুলো আছে, সাথে
আহ, একটা পাখিদের কলতানও আপনারা শুনতে পাবেন, সেটাও কিন্তু মনোমুগ্ধকর। ভালো লাগছে। অনেক বড় এরিয়া, অনেক বড় এরিয়া, আসলে ভাবে হেঁটে শেষ করার মতো নয়। এই যে পেছনে গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন। এই যে এই পেছনের এটা হয়তো শহরের মানুষেরা ওভাবে চিনবে না, কিন্তু এটাকে কি বলে আপনারা, এটা এই যে এটাকে কি বলে আপনারা যারা দেখছেন তারা যদি বলেন যে এই যে ভেতরের যে যেটা গ্রামে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এটা কি দিয়ে তৈরি হয় এবং এটাকে কি বলে আপনাদের এলাকায়, সেটা যদি জানান তাহলে আমরাও একটা কালচারাল শেয়ারিং এর জায়গা তৈরি হলো আর কি। আমরা দেখছি যে নৌকাতে ওঠার বোধহয় একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। দেখি একটু নৌকার দিকে আগায়। কত দূর যায়? ওই পর্যন্ত? ওই ছোটটা যায় না? ওটা যায় না? মন্টু ভাইয়ের বোটে করে আমরা একদম পুরা নান্দাইলটা ঘুরে দেখার চেষ্টা করব। আমরা ওনার সাথে কথা বলে উঠেছি। এটা এখানে মনে হয় একমাত্র বোট না? আমরা আগে তাহলে আরো উঠি। ছোট ছোট আর কি অনেক প্রস্তুতি ছিল। কি? আমরা উঠলেই হবে নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমরা উঠে পড়ি। বাধা হয়েছে? এটা কতক্ষণ চলবে? পুরোটা ভাই ধরলেন যে 2.5 কিলোর মতো, মানে ওইটা ঘুরে আসা পর্যন্ত? হ্যাঁ ঠিক আছে। না, আমি কখনো এটা বোটে উঠিনি। আগে ছোট ছোট আরো অনেক ছিল না? আগে তো ছোট ছোট বেশ কয়েকটা ছিল। প্যাডেল বোট ছিল বোধহয়। হ্যাঁ, প্যাডেল বোট ছিল, রাইট ওইটার কথা। আমরা কি উঠবো? ওঠো ওঠো, আমি আগে উঠবো। বসে পড়ো, ভেতরে যাও। পায়েল বোটে উঠে গেল। আসো, উঠো, উঠো, উঠো। আমার একটা ইচ্ছা আছে নান্দাইল নিয়ে একটা ডকুমেন্টারি করার, কিন্তু তার আগে একটু নিজেরা দেখা দরকার ব্লগের মতো করে। আসলে অনেক বড় জায়গা তো, আমরা একটু ভিতরে বসি, উনি বসবো explore না নাকি? করলে আমরা সামনে ই করবো। আপনারা একটু ও আচ্ছা আচ্ছা, ওকে। সামনে কেউ কোন যাবে দিক নাকি? যাবে? ওরা কেউ যাবে? ইতিহাস জড়িয়ে আছে এখানে। তবে এই শ্যালো মেশিনের আওয়াজ শুরু করে এই পানির মধ্যে ভেসে চলা এবং আশেপাশের যে এই নদী, আমার নদী বারবার আসছে কারণ আমার নদী কুলের মানুষ, নদীর আশেপাশে থাকা হয়। আর বিশেষত দিঘি তো আছে আমাদের ওদিকে, কিন্তু নদীর ব্যাপারটা বেশি। নদীতে দুরন্তপনা করে চলা মানুষ, আমরা নদীতে সাঁতার কেটে চলা মানুষ। ভালো লাগছে কারণ এই জলাধার এই যে এটা আসলে মানে অন্যরকম একটা অনুভূতি। অনেকদিন পর ঐতিহাসিক কোনো জায়গায় এভাবে সবাই বলছে, খুবই ভালো লাগছে।
4 জন মাত্র বোটে। বাইদার আমি সামনে বসেছি যাতে ভালোভাবে দেখা যায়। যদিও বোটের শব্দে আমাদের কথাগুলো শোনা যাচ্ছে কিনা জানি না। কথা বলছি, আমরা যতই আগায় যাচ্ছি পানকৌড়ির দিকে, পানকৌড়ি তখন উড়ে যাচ্ছে। এই যে জানি না দেখা যাচ্ছে কিনা। এরকম নিঃশব্দে চললে কত ভালো লাগতো। সিএনজিতে চলে একটা অটো, তাহলে সাউন্ড কম হতো। একদম নিঃশব্দে এখন আমাদের বোটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের নান্দাইল দিঘির একদম পুরাটা দেখা হয়ে গেল, মানে দেখা হলো। ইতিহাস জানার পর্বটা হয়তো সামনে হবে, বাট যারা দেখতে চান তাদের জন্য এটা আসলে একটা শর্ট ভিডিও বলা যেতে পারে। বাট শর্ট হলেও মোটামুটি ভালোই বড় হবে। আর আপনারা তো এখানেই থাকেন, মানে এখানে আসলেই বোটে চড়ার যে এক্সপেরিয়েন্স তারা এখান থেকে করতে পারবে। তাহলে তো আর এমনি ফোন নাম্বার বা কিছু তো দেওয়ার দরকার নেই, এখানে আপনারা থাকেনই তো, প্রতিনিয়ত থাকেন। ওকে, তাহলে আপনারা যদি এখানে এসে বোটের এক্সপেরিয়েন্স করতে চান, পুরাটা ঘুরতে চান, তাহলে আপনার নাম কি বললেন? মন্টু আকন্দ ভাই, উনি আছেন এখানে। আপনার নাম? আব্দুল মুমিন ভাই আছেন। ওনারা আপনাদেরকে এই পুরা নান্দাইল দিঘিটা ঘুরে দেখাবে। ঐতিহাসিক অনেক নিদর্শনই আছে বাংলাদেশে, তার মধ্যে ঐতিহাসিক নান্দাইল দিঘি একটি, যেটি জয়পুরহাটের কালাই উপজেলায় অবস্থিত। অবভিয়াসলি অনেক বড় আয়তনের দিঘি। এখানে আসলে পানিতে হাত পা না ডুবিয়ে আসলে মনের ওই রকম মানসিক শান্তি আসে না। আর সবচেয়ে বড় কথা, আমার এখনই মনে হচ্ছে যে ঝাঁপ দিয়ে দিই। এবং পানি অনেক শান্ত, শীতল এবং সবুজ। মানে হয় না যে এই পানিগুলোতে খাবার থাকে মাছের জন্য, মাছও চাষ করা হয়। আমরা যখন নৌকা যাচ্ছিলাম সামনে, তখন মাছ যাচ্ছিল উড়ে উড়ে, লাফাচ্ছিল। এবং সেই সাথে ওই উড়ে যাওয়ার কথাটা আসছে এই কারণে যে পানকৌড়িগুলো উড়ে উড়ে যাচ্ছিল। তো অনেক ভালো লাগছে। এবং সেই সাথে যারা ওই জয়পুরহাট আসেন, তারা চেষ্টা করবেন এই দিঘিতে এসে অন্ততপক্ষে যদি সম্ভব হয় গোসলের প্রস্তুতি নিয়ে আসে। আজকে আমি পারিনি, সামনে চেষ্টা করব। তো ভালো লাগবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যে এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলোতে ভ্লগ আকারেও, সেই সাথে ডকুমেন্টারি আকারেও। আমরা মূলত আজকে এসেছি একটা রেকি করার জন্য, যে আমরা ডকুমেন্টারিতে কি কি ধরনের কন্টেন্টগুলো করতে পারি। ডকুমেন্টারির একটা ভাবনা আমাদের মধ্যে আছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও কোনো একটা ঐতিহাসিক জায়গা আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস নিয়ে। আল্লাহ হাফেজ।